সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও বেশি প্রায় ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাটি, পাথর এবং লোহা যখন মুহূর্তের মধ্যে গলে বাষ্প হয়ে যায়, তখন সেই ধ্বংসস্তূপের নিচে কোনো জীব, উদ্ভিদ বা প্রাণীর বেঁচে থাকার সম্ভাবনা কি বৈজ্ঞানিকভাবে সম্ভব? ১৯৪৫ সালের অগস্ট মাসে হিরোশিমা এবং নাগাসাকিতে যখন মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র পারমাণবিক বোমা বা অ্যাটমিক বম নিক্ষেপ করা হয়, তখন বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের ধারণা ছিল আগামী ৭৫ বছর এই শহরগুলোতে কোনো ঘাসও জন্মাবে না। মাটি এতটাই বিষাক্ত হয়ে যাবে যে শতাব্দীর পর শতাব্দী এটি এক মৃত বদ্বীপে পরিণত হবে। কিন্তু প্রকৃতির নিজস্ব হিসেব নিকাশ এবং টিকে থাকার ক্ষমতা মানুষের বিজ্ঞানকেও অনেক সময় চমকে দেয়। পারমাণবিক বোমার সেই ভয়াল বিস্ফোরণের দিন হিরোশিমার শত শত পাখি এবং বন্য প্রাণীদের ঠিক কী পরিণতি হয়েছিল? কিভাবে মারাত্মক রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা পাশ কাটিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রকৃতি পুনরায় মাথা তুলে দাঁড়িয়েছিল? আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং নিখাদ বিজ্ঞান, পরিসংখ্যান এবং অবিশ্বাস্য কিছু তথ্যের ভিত্তিতে পারমাণবিক হামলার পর প্রকৃতির ঘুরে দাঁড়ানোর এক বিস্ময়কর ইতিহাস জানব, যা আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। ৬ অগস্ট ১৯৪৫, সকাল ৮টা ১৫ মিনিট। হিরোশিমার আকাশ ছিল একেবারে পরিষ্কার। ঠিক সেই মুহূর্তে মাটি থেকে প্রায় ৬০০ মিটার বা ১৯৬৮ ফুট ওপরে বিস্ফোরিত হয় লিটল বয় নামক একটি ইউরেনিয়াম-২৩৫ পারমাণবিক বোমা। এই একটিমাত্র বোমার ধ্বংসক্ষমতা ছিল ১৫,০০০ টন টিএনটি বিস্ফোরকের সমান। অন্যদিকে ৯ অগস্ট নাগাসাকিতে বিস্ফোরিত হয় ফ্যাট ম্যান নামের একটি প্লুটোনিয়াম বোমা, যার ক্ষমতা ছিল আরও বেশি, প্রায় ২১,০০০ টন টিএনটি। বিস্ফোরণের প্রথম ১ সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে হিরোশিমার আকাশে প্রায় ৩৭০ মিটার ব্যাসার্ধের একটি বিশাল আগুনের কুণ্ডলী বা ফায়ার বল তৈরি হয়। গ্রাউন্ড জিরো বা হাইপোসেন্টারে, অর্থাৎ বোমার ঠিক নিচের বিন্দুতে, তাপমাত্রা মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ৩,০০০ থেকে ৪,০০০ ডিগ্রি সেলসিয়াসে। লোহা গলার জন্য যেখানে প্রয়োজন হয় ১৫৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে এই তীব্র তাপের সামনে বন্য প্রাণীদের কী পরিণতি হয়েছিল তা সত্যি শিউরে ওঠার মতো। ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক তথ্য মতে বিস্ফোরণ স্থলের ১ থেকে ২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আকাশে উড়ন্ত সমস্ত পাখি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। বাতাসের প্রচণ্ড গতির কারণে পাখিরা ডানা ঝাপটানোর সুযোগটুকুও পায়নি। বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছেন, ফায়ারবল থেকে নির্গত থার্মাল রেডিয়েশন বা তাপীয় বিকিরণ আলোর গতিতে চারদিকে ছড়িয়ে পড়েছিল। এই বিকিরণের সংস্পর্শে আসার সাথে সাথে রাস্তায় থাকা কুকুর, বিড়াল, ঘোড়া এবং বিভিন্ন পোকামাকড়ের শরীরের পানি মুহূর্তের মধ্যে বাষ্পীভূত হয়ে যায় এবং তারা আক্ষরিক অর্থে কার্বন বা কয়লায় পরিণত হয়। হিরোশিমার ওটা নদীর পানি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে নদীর ওপরের স্তরে থাকা হাজার হাজার মাছ জীবন্ত সেদ্ধ হয়ে ভেসে ওঠে। হিরোশিমা মূলত একটি সমতল বদ্বীপ হওয়ায় ব্লাস্ট ওয়েভ বা শক ওয়েভ বাধাহীনভাবে চারদিকে ছড়িয়ে পড়েছিল। এই প্রচণ্ড চাপে বড় বড় গাছের কাণ্ডগুলো দেশলাইয়ের কাঠির মতো ভেঙে উড়ে গিয়েছিল। নাগাসাকির ক্ষেত্রে পারমাণবিক বোমাটি তুলনামূলক বেশি শক্তিশালী হলেও নাগাসাকির ভৌগোলিক গঠন ছিল পাহাড়ি উপত্যকার মতো। পাহাড়ের বাঁকগুলো শক ওয়েভকে কিছুটা প্রতিহত করতে সক্ষম হয়েছিল, কিন্তু উপত্যকার ভেতরের সমস্ত গাছপালা এবং প্রাণী জগৎ একটি বদ্ধ ওভেনের মতো পুড়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। প্রাথমিক বিস্ফোরণের পর ধ্বংসাস্তূপের উপর নেমে আসে আরেক নীরব ঘাতক, কালো বৃষ্টি বা ব্ল্যাক রেইন। পারমাণবিক বোমার মাশরুম ক্লাউড বা ব্যাঙের ছাতার মতো ধোঁয়া যখন আকাশের অনেক ওপরে উঠে যায়, তখন সেখানকার শীতল বাতাসের সংস্পর্শে এসে সেই ধোঁয়া ঘনীভূত হয়। এর সাথে মিশে যায় বোমার তেজস্ক্রিয় আইসোটোপ এবং শহরের পুড়ে যাওয়া ছাই। এই অত্যন্ত বিষাক্ত এবং তেজস্ক্রিয় পদার্থগুলো বিশাল বিশাল কালো বৃষ্টির ফোঁটা হয়ে পুনরায় মাটিতে ঝরে পড়তে শুরু করে। এই বৃষ্টি হিরোশিমার নদী এবং অবশিষ্ট জলাশয়গুলোকে চরমভাবে দূষিত করে তোলে। যে প্রাণীগুলো প্রাথমিক তাপ এবং শকওয়েভ থেকে বেঁচে গিয়েছিল, তারা তীব্র তৃষ্ণায় এই কালো বৃষ্টির পানি পান করে এবং পরবর্তীতে অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম বা চরম তেজস্ক্রিয়তার প্রভাবে মারাত্মক যন্ত্রণার মধ্য দিয়ে মারা যায়। রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা প্রাণী এবং উদ্ভিদের কোষের ডিএনএ কাঠামোকে সরাসরি ভেঙে দেয়।
প্রথম কয়েক মাসে হিরোশিমা এবং নাগাসাকির মাটি এমন মাত্রায় দূষিত ছিল যে পতঙ্গ এবং ছোট প্রাণীদের মধ্যে ব্যাপক জিনগত ত্রুটি দেখা দিতে শুরু করে। যেসব গাছ কোনোভাবে দাঁড়িয়েছিল তাদের পাতাগুলো অস্বাভাবিক আকার ধারণ করে। বেঁচে থাকা গবাদি পশুদের শরীরে জন্মগত ত্রুটি এবং সাদা দাগ দেখা দেয়। মার্কিন বিজ্ঞানী ডক্টর হ্যারল্ড জেকবসন হিরোশিমা পরিদর্শন করার পর একটি বিখ্যাত বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামী ৭০ থেকে ৭৫ বছর হিরোশিমার মাটিতে নতুন করে কোনো প্রাণের সঞ্চার হবে না, কোনো বীজ অঙ্কুরিত হবে না। পুরো এলাকা একটি তেজস্ক্রিয় মরুভূমিতে পরিণত হবে। বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন যে প্রকৃতির এই বিশাল ক্ষত নিরাময় করা কোনোভাবেই সম্ভব নয়। এ পর্যায়ে আপনাদের কাছে একটি অত্যন্ত কৌতূহল উদ্দীপক এবং চমকপ্রদ প্রশ্ন রাখতে চাই। বিজ্ঞানীরা যখন ৭৫ বছর কোনো গাছ না জন্মানোর ভবিষ্যদ্বাণী করেছিলেন, ঠিক তার কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ ধ্বংস হওয়া হিরোশিমার মাটি ফুঁড়ে একটি বিশেষ প্রজাতির গাছের বীজ প্রথম পাতা মেলেছিল, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। আপনারা কি নিজেদের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে অনুমান করতে পারেন সেই অদম্য গাছটি কি হতে পারে, বা কিভাবে তারা রেডিয়েশনকে হার মানিয়েছিল? আপনার ধারণাটি এখনই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। উত্তরের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি আমরা পরের অংশেই উন্মোচন করতে যাচ্ছি। বিজ্ঞানী ডক্টর জেকবসনের ৭৫ বছরের সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছিল মাত্র ১ বছরেরও কম সময়ের মধ্যে। ১৯৪৬ সালের বসন্তকালে ধ্বংসাস্তূপের কালো ছাই এবং পোড়া মাটির ভিতর থেকে অত্যন্ত বিস্ময়করভাবে সবুজ পাতা উকি দিতে শুরু করে। হিরোশিমার এই ফিরে আসার পেছনে লুকিয়েছিল পদার্থবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানের একটি চমৎকার সমন্বয়, যা বিজ্ঞানীরা প্রথমে বুঝতে ব্যর্থ হয়েছিলেন। অনেকেই চেরনোবিলের পারমাণবিক দুর্ঘটনার সাথে হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের দুর্ঘটনার তুলনা করে থাকেন। চেরনোবিলে পারমাণবিক চুল্লি গলে যাওয়ায় কয়েক টন তেজস্ক্রিয় পদার্থ সরাসরি মাটির গভীর পর্যন্ত মিশে গিয়েছিল, যা আজও সেই এলাকাকে মানুষের বাসের অযোগ্য করে রেখেছে। কিন্তু হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল মাটির অনেক ওপরে, শূন্যে বা এয়ার বার্স্ট হিসাবে। ফলে ফায়ারবলটি সরাসরি মাটিকে স্পর্শ করেনি। বোমার বেশিরভাগ তেজস্ক্রিয় উপাদান মাশরুম ক্লাউডের সাথে স্ট্র্যাটোস্ফিয়ারে উড়ে গিয়েছিল এবং বাতাসে ছড়িয়ে পড়েছিল। মাটির উপরিভাগের কয়েক সেন্টিমিটার পুড়ে ছাই হয়ে গেলেও মাটির গভীরের স্তর একটি চমৎকার রেডিয়েশন শিল্ড বা বর্ম হিসাবে কাজ করেছিল। এই মাটির বর্মের কারণেই বেঁচে গিয়েছিল হাজার হাজার গাছের গভীর মূল। হিরোশিমায় পারমাণবিক বোমার কেন্দ্রস্থল থেকে মাত্র ১ থেকে ২ কিলোমিটারের মধ্যে থাকা যে গাছগুলো বিস্ময়করভাবে বেঁচে গিয়েছিল এবং পুনরায় ডালপালা বিস্তার করেছিল, জাপানি ভাষায় তাদের বলা হয় হিবাকুজুমোকু বা সার্ভাইভার ট্রি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল জিঙ্কো বাইলোবা গাছ। হিরোশিমার শুক্কিয়েন গার্ডেনে থাকা একটি বিশাল জিঙ্কো গাছ বোমার আঘাতে সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে গিয়েছিল, কিন্তু মাটির নিচে থাকা এর মূল অক্ষত ছিল এবং সেখান থেকেই নতুন প্রাণ শক্তি নিয়ে গাছটি আবার বড় হতে শুরু করে। আজ অবধি হিরোশিমা শহরে প্রায় ১৭০টি হিবাকুজুমোকু গাছ সগৌরবে দাঁড়িয়ে আছে, যা প্রকৃতির অসীম সহনশীলতার প্রতীক। ১৯৪৬ সালের গ্রীষ্মে হিরোশিমার মাটিতে প্রথম লাল রঙের করবি ফুল বা ওলিয়েন্ডার ফুটেছিল। তখন স্থানীয় বেঁচে থাকা মানুষেরা বাঁচার নতুন আশা খুঁজে পেয়েছিল। এই কারণে করবি ফুলকে হিরোশিমার অফিসিয়াল ফুল হিসাবে ঘোষণা করা হয়। উদ্ভিদের পাশাপাশি ধীরে ধীরে প্রাণীরাও ফিরে আসতে শুরু করে। পারমাণবিক হামলার প্রথম ১০ দশকে বেশ কিছু পতঙ্গ এবং ছোট প্রাণীর মধ্যে জন্মগত ত্রুটি দেখা গেলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সেই ক্ষতিকর তেজস্ক্রিয়তা কাটিয়ে উঠতে সক্ষম হয়। কোনো প্রকার বিবর্তনীয় শব্দ ব্যবহার না করেই বলা যায়, প্রকৃতি তার নিজস্ব প্রক্রিয়ায় ডিএনএর ক্ষতিপূরণ করে নিয়েছিল। পাখিরা ফিরে আসতে শুরু করে নতুন করে বাসা বাঁধার জন্য। ওটা নদীর যে পানি একদিন ফুটন্ত কড়াইয়ের মতো হয়ে গিয়েছিল, সেই নদীতে পুনরায় মাছের বিচরণ শুরু হয়। ধ্বংসস্তূপ থেকে ধীরে ধীরে হিরোশিমা পরিণত হয় জাপানের অন্যতম সবুজ এবং প্রাণবন্ত একটি শহরে। পারমাণবিক বোমার ইতিহাস কেবলই ধ্বংস এবং মৃত্যুর নয়, এটি একই সাথে প্রকৃতির হার না মানা লড়াইয়ের এক অদ্ভুত আখ্যান। মানুষ তার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক মুহূর্তে যা নিশ্চিহ্ন করে দিয়েছিল, প্রকৃতি তার নিজস্ব শক্তিতে ধৈর্য ধরে তিল তিল করে তা আবার গড়ে তুলেছে।
বর্তমানে হিরোশিমা এবং নাগাসাকি শহর দুটি তাদের বিশাল বনাঞ্চল, পরিষ্কার নদী এবং জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। যে রেডিয়েশন একদিন সমস্ত প্রাণ কেড়ে নিয়েছিল, আজ সেই একই মাটিতে লাখ লাখ মানুষের সাথে অসংখ্য পশু পাখি অত্যন্ত নিরাপদে বসবাস করছে। পারমাণবিক বোমার সেই ভয়াল দিনের পর প্রকৃতির এই ফিরে আসার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের শেখায় যে প্রকৃতির জীবনী শক্তি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা জানলাম অ্যাটমিক বমের ধ্বংসযজ্ঞের পর প্রকৃতির ঘুরে দাঁড়ানোর অজানা কিছু পরিসংখ্যান এবং বৈজ্ঞানিক তথ্য। আপনাদের কাছে পুরো ভিডিওর কোন তথ্যটি সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয়েছে? বোমার কেন্দ্রস্থলের 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা, মাটির নিচে গাছের মূলের বেঁচে থাকার কৌশল, নাকি চেরনোবিলের সাথে হিরোশিমার রেডিয়েশনের পার্থক্যের বিষয়টি? আপনার সবচেয়ে পছন্দের বৈজ্ঞানিক বিষয়টি বা এই ভিডিওর কোন অংশটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে শেয়ার করুন। এরকম নিখাত বিজ্ঞান, ঐতিহাসিক পরিসংখ্যান এবং আমাদের চারপাশের প্রকৃতির অজানা সব রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের পরবর্তী ভিডিওগুলিতে এভাবেই উন্মোচিত হবে প্রকৃতির আরও অনেক বিস্ময়কর রহস্য। বিজ্ঞান এবং তথ্যের এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথেই থাকুন।